ওকে, ধীরে ধীরে সকলে অ্যাড হোক, একটু পর আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তোমরা যারা ইতিমধ্যে অ্যাড হয়ে গেছো, তো আমরা আর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবো, এরপরে আমরা ক্লাসটা শুরু করবো। সর্দার ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক, তুমি কেমন আছো? আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, এরপরে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? তো আজকে ক্লাসের কথা গ্রুপে জানিয়ে দেওয়া হয়নি, কারণ সবাই জানে যে আজকে ক্লাস আছে। কারণটা হচ্ছে আমার আজকে একটা এক্সাম ছিল, তো এক্সামটা দিতে গিয়ে আজকে লেট হয়ে গেছে। আসার পর ঘুম দিয়েছি, ঘুম দিয়ে উঠে আর কি ক্লাস নিচ্ছি, এরকম একটা অবস্থা। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। একটা শিকদার গ্রুপে যদিও লিঙ্ক শেয়ার করছি, তবে কেউ এখন অ্যাড হয় নাই। ওকে, নো প্রবলেম। তো আমরা গত ক্লাসে কি করছিলাম? গত ক্লাসে আমরা হচ্ছে বেসিক ইনইকুয়ালিটিস এর হচ্ছে কত পর্যন্ত করছিলাম? এর সাথে হচ্ছে আমরা মনে হয় 16 পর্যন্ত করছিলাম, তাই না? 17 হচ্ছে 3 নাম্বার পর্যন্ত করছিলাম। আমার আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা গত ক্লাসে এই যে হচ্ছে কি বলে বেসিক ইনইকুয়ালিটিস এর হচ্ছে এক্সাম্পল 17 3 নাম্বারটা করছিলাম। তো আজকে আমরা করব 17 এর পরে, এরপরে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ দেখতে পাচ্ছি এক্সাম্পল 22। তো আমরা একটু এক্সাম্পল 22টা করার চেষ্টা করবো। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এরপর আমরা কি করবো, এক্সাম্পল 22টা করে ফেলি। এই যে তোমরা সকলে একটু এক্সাম্পল 22টা বের করো। আর আশা করি গত ক্লাসের যেগুলো তোমাদের মানে হচ্ছে ছিল, গত ক্লাসের যেগুলো হোমওয়ার্ক ছিল কিংবা যেগুলো করাইছি, আশা করি তোমরা সকলে সবগুলো করে ফেলেছো, ঠিক আছে? ইসমিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, তো যারা আমরা একটু নিয়মিত ক্লাস করে সকলে থাকার চেষ্টা করবো নিয়মিত। তো দেখো, এক্সাম্পল 22 কথা বলতেছিলাম আমি যে ফান্ডামেন্ট অফ ম্যাথমেটিক্স এর হচ্ছে এক্সাম্পল 22, ঠিক আছে? তো এক্সাম্পল 22টা একটু দেখো তোমাদের বইয়ের কি দেওয়া আছে। এই যে একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করো। এখানে আমাদের কয়টা দেওয়া আছে? 3টা বাস্তব সংখ্যা দেওয়া আছে। এক্স ওয়াই জেড যদি 0 থেকে বড় হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি ইকুয়াল 1 হয়, তবে দেখাতে হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার দ্যান ইকুয়াল 9, ঠিক আছে? তো একটা আমরা ব্যাপার একটু ক্লিয়ার করি, আশা করি সকলের ক্লিয়ার আছে, তারপরেও একটু ক্লিয়ার করি যে আমাদের যোগত্তর মধ্যে সূত্র কি জানতাম, যেটা হচ্ছে অ্যারিথমেটিক ম্যাথ, যে 2টা বাস্তব সংখ্যা থাকলে যে কটা বাস্তব সংখ্যা ডিভাইডেড সেইটা, তাই না সূত্র। আবার যদি 3টা বাস্তব সংখ্যা থাকে সেক্ষেত্রে 1 2 3 গড় আর কি ডিভাইডেড 3। তো এরকম 4টা বাস্তব সংখ্যা থাকলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড 4। আবার জিওমেট্রিক মিন মানে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানতাম যদি 2টা বাস্তব সংখ্যা থাকে, এ বি সি থাকে, সাপোজ ধরলাম এ বি, তার মানে কি উপরে হাফ কিংবা হচ্ছে রুট ওভার, তাই না? যেমন একটা। তো যদি এখন স্যাম্পল যদি 3টা থাকে তাহলে কিরকম হবে? যদি এ বি সি থাকে সেক্ষেত্রে রুট ওভারটা কি হয়ে যাবে? 1/3 কিন্তু, ঠিক আছে? 1/3, যেহেতু 3টা হাফ ছিল, কারণটা হচ্ছে 2টা, আর 3টা হয়ে গেলে 1/3। তো এটা বাস্তব সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সূত্রটা আমাদের কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়।
ওকে, এই যে আমি ধীরে ধীরে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে আশা করি, যে সূত্রের ব্যাপারগুলো। তো আশা করি এই যে যোগোত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যক সূত্রটা তোমাদের ইতিমধ্যে মুখস্থ হয়েছে, যে n সংখ্যক বারের জন্য কত, যে কোনো একটা বাস্তব সংখ্যা সেটা n সংখ্যক বার আমরা নিতে পারবো, এবং সেটা হচ্ছে ডিভাইডেড n, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যদি দুইটা বাস্তব সংখ্যা থাকে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ, তিনটা থাকলে 3 দিয়ে ভাগ যোগোত্তর মধ্যকের ক্ষেত্রে, আর গুণোত্তরের ক্ষেত্রে কি, দুইটা থাকলে হাফ, 1/2, আর তিনটা থাকলে 1/3, চারটা থাকলে 1/4, এভাবে কিভাবে বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন কথা না বলে আমরা দেখো এই প্রশ্নতে একটু এটা আলোচনা করার কারণটা হচ্ছে যে এই প্রশ্নতে, ঠিক আছে, তো দেখো এই প্রশ্নতে কি বলতেছে যে আমাদের তিনটা বাস্তব সংখ্যা x, y and z, ওকে। তো এই তিনটা বাস্তব সংখ্যা যেহেতু, তো দেখো যেহেতু তিনটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের এই ম্যাথটা এখানে দেখো x, y, z, সো আমরা যদি কি করব, যদি যোগোত্তর মধ্যক কিংবা গুণোত্তর মধ্যকের সূত্র প্রয়োগ করে থাকি, তাহলে আমাদের কি করতে হবে, এই যে তিনটা সূত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের সূত্র, সেই সূত্রটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো একটু বলি, বাস্তব সংখ্যা বলতে শুধু যে এ বি সি এটাই যে এরকম না, সেটা হতে পারে 1/x হতে পারে, 1/y হতে পারে, কিংবা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। জাস্ট আমরা এবিসি হিসাবে ধরে নিই আর কি, যে তিনটা বাস্তব সংখ্যা। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আমরা ম্যাথটা করে ফেলি। তো বইয়ে একটা তোমাদের ভুল করা আছে, সেটা হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি, যে আমি একটু ম্যাথটা করার পরে বলে দিচ্ছি। এক্সাম্পল 22, ঠিক আছে। তো এক্সাম্পল 22 একটু লক্ষ্য করো, যে আমরা জানি, যেটা আমরা সকলেই জানি, যে কি, যেটা আমরা একটা থিওরি প্রমাণ করছি এবং বিগত ম্যাথগুলো করছি, যে যোগোত্তর মধ্যক কে আমরা a.m দ্বারা প্রকাশ করি। সবাই জানি যোগোত্তর মধ্যক বড় হচ্ছে গুণোত্তর মধ্যকের চেয়ে। তো আমি একটা কথা বলছিলাম, যে আমরা জানি যে a.m গ্রেটার দ্যান ইকুয়াল gm, তাই না, বড়। কিন্তু ইকুয়াল ইউজ করবো কখন, যখন দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে গ্রেটার দ্যান ইকুয়াল, সেক্ষেত্রে আমাদের এই গ্রেটার দ্যান ইকুয়াল আনতে গেলে অবশ্যই কি গ্রেটার দ্যান ইকুয়ালটা ব্যবহার করতে হবে। এখন এখানে কিন্তু প্রশ্নে দেখো তিনটা বাস্তব সংখ্যার জন্য আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে এই যে যোগোত্তর মধ্যকের যে সূত্রটা, সেটা তিনটা বাস্তব সংখ্যার জন্য আমাদের করতে হবে। কি কি বাস্তব সংখ্যা দেওয়া আছে, এক্স ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড কয়টা বাস্তব সংখ্যা, তিনটা, তার মানে ভাগ 3, এটা যোগোত্তর মধ্যকের সূত্র। এই দেখো বইয়ে ভুল কোনটা, যে আমরা জানি যোগোত্তর মধ্যকটা গুণোত্তর মধ্যকটা বড়, কিন্তু এখানে লেস দেন ইকুয়াল দিয়ে ফেলছে, এটা তোমরা গ্রেটার দেন ইকুয়াল করে নিবা। আচ্ছা, সরি, ওকে। এখন দেখো যে গুণোত্তর মধ্যকের সূত্রটা তাহলে কি হয়ে যাবে, এখানে তিনটা বাস্তব সংখ্যা হয়ে যাবে y, x, y, z, আর উপরে যেহেতু হাফ আছে, এখন যেহেতু তিনটা বাস্তব সংখ্যা, এখানে একটা 3 চলে আসবে। এখানে যদি চারটা বাস্তব সংখ্যা, এখানে 4 চলে আসবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আবার আমরা বাস্তব সংখ্যা আরেকটা ধরে নেব। সেটা প্রথমত এই দেখো বইয়ে আরেকটা স্টেপ আছে, যে 1/x 1/1/z গ্রেটার দ্যান ইকুয়াল 9 প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এখন আমরা এই যে সূত্রের বাস্তব সংখ্যা x, y, z এর জায়গায় ধরে নেব যে 1/x একটা বাস্তব সংখ্যা, 1/y একটা বাস্তব সংখ্যা, 1/z একটা বাস্তব সংখ্যা। তো আমরা 1/x কে কিভাবে লিখতে পারি, x ইনভার্স 1, এই মাইনাসটা মানে কি ডিভাইডেড, ইনভার্স থাকা মানে কি ডিভাইডেড, তার মানে এটাকে লেখা যায় কি 1/x আকারে। তাহলে এটাকে কি লেখা যায়, 1/y কে y ইনভার্স 1, মাইনাসটা মানে কিন্তু 1/y, y এর উপরে x এর উপর একটা পাওয়ার 1 আছে, এই 1টা কিন্তু এই 1 এর উপর x এর উপর 1 পাওয়ার থাকলেও x ই হয়, তাই না। আর z 1/z মানে z ইনভার্স 1। তো সাপোজ মনে করো যে 1/, যদি x² হতো, তাহলে কি ভাবে লিখতাম, x ডিভাইডের জন্য মাইনাস, আর পাওয়ার 2 এর জন্য এখানে -2। তো আশা করি বুঝতে পারতেছো যে 1/x 1/1/z কে আমরা এই আকারে লিখতে পারি। তো বইয়ে সেই কাজটাই করছে, যাতে একটু ঝামেলা কম মনে হয়। সো বই যে কাজটা করছে সেটা হচ্ছে 1/x y 1/y, এবং প্রমাণ করার জন্য, অবশ্যই প্রমাণ করার জন্য আমাদের এই দুইটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে দুই রকমের সূত্র আমাদের প্রয়োজন। তো এটা যোগোত্তর মধ্যক, এই সূত্রটা হচ্ছে কিরকম হবে, 1/z, এই তিনটা বাস্তব সংখ্যা ডিভাইড, তাহলে কত 3, গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে তিনটা বাস্তব সংখ্যা এখানে কি কি, যে x, y, z এর উপরে কত ইনভার্স 1, যেহেতু এটা 1/, যেহেতু x 1/y 1/z, তার মানে 1/x ইন্টু 1/y ইন্টু 1/z, তিনটা গুণ থাকলে একবার কিভাবে লেখা যাবে 1/x, y, z, আর 1/x, y, z ডিভাইডেড মানে কি ইনভার্স, ইনভার্স 1 মানে 1/x, y, z।
আশা করি যারা একটু কম যদি কেউ বুঝতে থাকো তাহলে আশা করি আমার এই সাইড নোট দ্বারা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো। তাহলে এখানে 3টা যেহেতু বাস্তব সংখ্যা, তাহলে আমরা কি নিয়ে ফেলবো, এখানে 3 দিয়ে ফেলবো। ওকে, এটা কিন্তু জাস্ট সূত্র প্রয়োগ করতেছি, আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তো এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তো বরাবরের নেই আমরা যদি এই আগের ম্যাথটা করছিলাম যে সূত্র বের করে গুণ করে ফেলছিলাম বা কোনোটাতে একটু বেশি ক্যালকুলেশন করতে হচ্ছিল, তো এখানেও সেম কাজটা করবো, 1 আর 2 আমরা গুণ করে ফেলবো। তাহলে আমরা জানি যে মানে হচ্ছে লেফট সাইড রাইট সাইড দুই অংশ গুণ করি, তাহলে প্রথম বাম অংশগুলো একসাথে গুণ হয়, এবার ডান অংশগুলো একসঙ্গে গুণ হয়। তো তাহলে এখন আমরা 1 আর হচ্ছে 2 গুণ করি। আচ্ছা, তাহলে 1 আর 2 গুণ করে ফেলি। তো 1 এর এখানে বাম পাশের মানটা কি হচ্ছে, x প্লাস ওয়াই প্লাস জেড। দেখো খুব ইজি কিন্তু, ডিভাইডেড হচ্ছে কত, 3। ওকে, গ্রেটার দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন না, এখানে গুণ আবার কি আছে, এটা আছে 2 নাম্বার, তাই না? 2 নাম্বার, তাহলে বাম অংশটা এখানে গুণ হয়ে যাবে এর সঙ্গে। x ইনভার্স 1 ইন্টু প্লাস ওয়াই ইনভার্স 1 কি আর সুলতানা। ওকে, ফ্যান রিকোয়েস্ট আসছে তো, সো ডোন্ট মাইন্ড। আচ্ছা, জেড ইনভার্স 1 বাই 3। আচ্ছা, তো এখন আবার কি করবো, ডান পাশের গুলো তো 1 আর 2 যেহেতু গুণ, ডান পাশের গুলো গুণ হয়ে যায় পরস্পরের সঙ্গে। তো দেখো, আচ্ছা এই যে পাওয়ার তো সেম, তাই না? ওকে, এই যে রুট ওভার 3টা তো দুইটাতে আছে, তো গুণ অবস্থায় এক জায়গায় নিলাম। আর এখানে কি আছে, প্রথমটাতে এক্স ওয়াই জেড, এরপর আছে কি ইন্টু এক্স ওয়াই জেড ইনভার্স 1। ওকে, তোমাদের সুবিধার্থে আমি আরো একটু ডিটেলস করাই দেব। তো দেখো বইয়ে দেওয়া আছে কি যে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 দেওয়া আছে, বইয়ে কিন্তু এটা দেওয়া আছে। তো আমি ফাইনাল টাচটা দেবো, ম্যাথটা শেষ করি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কি দেওয়া আছে, আমাদের 1 দেওয়া আছে, তার মানে এটা ইকুয়াল আমরা এখানে 1 বসাই দেব। এরপর এই যে যেগুলো ছিল সেগুলো নিই, প্লাস ওয়াই ইনভার্স 1 প্লাস জেড ইনভার্স 1, ঠিক আছে? বা তোমরা এটা 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই জেড আকারেও ব্যবহার করতে পারো, নো প্রবলেম। আর 3 আর এখানে 3 কি দুইটা গুণ অবস্থা আছে, ইন্টু 9 লিখতে পারি। ওকে, এরপরে এখানে দেখো, এখানে একটু কাজ আছে আমাদের, যে পাওয়ার 3, তাই না? তো দেখো এখানে এক্স ওয়াই জেড, ওকে, আর এক্স ওয়াই জেড এর উপর ইনভার্স 1 মানে কি 1 বাই এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড এই ওয়াই জেড কি হয়ে গেল, কেটে গেল, কারণ এই এক্স ওয়াই জেডটা কিন্তু 1 এর সঙ্গে গুণ অবস্থা আছে, ঠিক আছে? তার মানে এটা চল এর সঙ্গে গুণ অবস্থা এখানে উপরে চলে যায় লবে, তাহলে এক্স ওয়াই জেড সেন্সের সঙ্গে কেটে যাবে। তো এখানে থাকবে কি 1 এর রুট করো বা কিছু করো, ঘন করো কিংবা বর্গমূল করো, কিছু করো, সবকিছু সময় 1 হয়ে যায়, তাই না? থাকে 1 হয়। তো এখন দেখো ডাবল আর, হ্যাঁ ভাইয়া বলো, রোহান, মেবি রোহান তুমি, তাই না ভাইয়া? তোমার নাম ডাবল আর যে কেন, তো আমি আসলে একটু, আচ্ছা ভাইয়া বলো কোনো কোশ্চেন থাকলে। তো দেখো তাহলে এখানে আমাদের থাকতেছে কি এক্স ইনভার্স মানে তো 1 বাই এক্স। ওকে, আমি এটা এভাবে লিখি, 1 বাই ওয়াই যেহেতু প্রমাণ এভাবে করতে বলছে, জেড ইনভার্স মানে 1 বাই জেড বাই 9, 1 ইন্টু, তো এটাই। তাহলে এখানে কাটাকাটি করে 1 থাকলো, 1 এর উপর কিছু থাকে, সেটা 1ই হয় 1। তো প্রমাণ করতে বলছে কি আমাদের যে 9 গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কি 1 বাই এক্স 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তো আমরা সেই কাজটাই করব এখন। একটু এই পাশে দেখো যে কাজটা করব, এই 9টা দেখো, নারায়ণ ঘোষ, ওকে। আচ্ছা দেখো এই লাইনটা দেখো একটু, এই যে 9টা কিন্তু আমরা কি জানি ক্রস গুণন হয় জানি। তো 9টায় যদি 1 এর সঙ্গে এখানে ডিভাইডেড 1 আছে একটা, তো 9টায় পরস্পর ক্রস গুণন অবস্থায় আছে। তো 9টা যদি এখানে 1 এর সঙ্গে গুণ হয়ে যায়, তো 9 1 এর সঙ্গে গুণ হলে 9ই হয়। তাহলে আমরা লিখতে পারবো 1 বাই এক্স 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড গ্রেটার দ্যান ইকুয়াল 9, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন সেম কাজটাই করব, খুবই ইজি। জাস্ট আমি শেষ করে তোমাদের আরেকবার বুঝাই দিচ্ছি, তাহলে খুব সুন্দর বুঝতে পারবা। 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, 9টা এই পাশে পার হয়ে এলো, 1 এর সঙ্গে গুণ হয়ে 9 হয়ে গেল। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, দেখাতে বলছিল, সরি শুট, ঠিক আছে? শুট হয়ে গেল। তো ব্যাপারটা কি কি ঘটলো, যারা প্রথম থেকে ক্লাসটি দেখতেছিলে তারা আশা করি বুঝবে, আর যারা এখন প্রথম থেকে দেখো নাই তারা ভিডিওটা রেকর্ড ভিডিওটা একটু, আমি তো জানতামই না আজ ক্লাস আছে, মাত্র মোবাইল হাতে নিলাম। শাকিল ভাইয়া তুমি কি পেড গ্রুপে আসো? তোমাকে তো নতুন দেখতেছি আজকে মনে হয়, সরি টু সে, কারণ তুমি তো আজকে নতুন কমেন্ট করো না মেবি। হ্যাঁ ভাইয়া আজকে ক্লাস হলো, আমি আর কি গ্রুপে জানাই দিতে পারিনি, কারণটা হচ্ছে
আমি হচ্ছে এক্সাম দিয়ে এসে ঘুমাই পড়ছি, ঘুম থেকে উঠে কোনো মতো একটু নাস্তা করে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, ভাবলাম নিব না, কিন্তু ভাবতেছি বসে থেকে কি করি, তোমাদের ক্লাসটা নিয়ে ফেলি। আচ্ছা দেখো, তো দেখো এখানে আমরা জানি যে এই 22 নাম্বার ম্যাথটা সলিউশন করার জন্য আমরা দেখতে পাচ্ছি 3টা বাস্তব সংখ্যা আছে, এক্স ওয়াই জেড। ও এম এস হোসেন, ওকে ওকে হোসেন, তোমাকে চিনতে পারছি, ওকে ভাইয়া, ঠিক আছে ক্লাস করো। দেখো আমাদের ক্লাস তো বলেই দিছি, শনি সোম বুধ বৃহস্পতিবার, আবার গ্রুপে জানাই দেবো, সমস্যা নাই। আমরা জানি যে যৌথ মধ্যক গুণোত্তর মধ্যক বড়, যারা ক্লাস করলো তারা আশা করি জানতে পারছো। এরপর কি যৌথর মধ্যকে যেহেতু 3টা বাস্তব সংখ্যা, সো আসলে আমাদের প্রশ্নে 3টা সূত্র প্রয়োগ করলাম। এরপর এখানে 1/x 1/y 1/z কে বাস্তব সংখ্যা ধরে এখানে আবার একটা সূত্র আমরা তৈরি করলাম, করার পর 2টা সূত্র জাস্ট গুণ করে দিলাম, দেওয়ার ফলে আমাদের প্রমাণ হয়ে গেল। এম এস হোসেন, তুমি ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে ভাইয়া, ডোন্ট মাইন্ড, তোমাকে চিনতে পারছি ভাইয়া। আচ্ছা, তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো যারা প্রথম থেকে দেখতেছিলাম, তো তোমরা একটু রেকর্ড ক্লাসটা দেখে নিও। তো এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে, এখানে 26 নাম্বার ম্যাথটা আমাদের করা জরুরি, 26 নাম্বারটা আমরা করে ফেলি, ঠিক আছে। ওকে, তো 26 নাম্বার একটু ম্যাথটা দেখো কি বলতেছে কোশ্চেনে। 26 নাম্বার ম্যাথটা বলতেছে 23 নাম্বার, ভাইয়া 23 নাম্বার প্রয়োজন নাই ভাইয়া, এটা আর ইউএস, এটা কই যেন আসছে, এটা প্রয়োজন নাই, ঠিক আছে, এগুলা তোমাদের কখনো রিপিটই হবে না। সো এক্সট্রা করে তোমাদের সময় কম, সো আমি যেগুলো আসবে অবশ্যই সেগুলো করাচ্ছি, ঠিক আছে। তোমরা একটু তোমাদের, আমি বলছিলাম প্রথমত যে তোমাদের একটু কোশ্চেন গুলো তোমরা অ্যানালাইসিস করে দেখবা, যে লাস্ট 10 ইয়ারে যেগুলো আসছে নিম্নমেজর তোমাদের, সেগুলো নিয়ে কি হয়, রিপিট হয়। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো অবশ্যই কোশ্চেনে আসে সেগুলো প্রথমে শেষ করে নেওয়ার, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যদি সময় থাকে, কারণ আমাদের সামনে হয়তো বা 3 থেকে 4 মাস পেতে পারি, এটার মধ্যে বইটাগুলো কভার দিতে হবে, 2টা বই 20-40টার মতো চ্যাপ্টার, ঠিক আছে। কভার দেওয়ার পরে যদি এক্সট্রা সময় থাকে, ইনশাল্লাহ আরো যেগুলো অতিরিক্ত, যেগুলো তোমাদের ইন্টারেস্ট আছে যেগুলোর প্রতি, সেগুলো করানো হবে, সমস্যা নেই। তো দেখো এর 26 নাম্বার বলতেছে যে এ বি, দেখো এখানে কিন্তু 2টা বাস্তব সংখ্যা, ওকে, এই 2টা বাস্তব সংখ্যা 0 থেকে যদি বড় হয় এবং এ আর দুই যদি অসমান বাস্তব সংখ্যা, মানে এ আর বি সমান নয়, তবে দেখাতে হবে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার a লেস দ্যান a প্লাস b বাই 2 টু দি পাওয়ার a প্লাস b, ঠিক আছে। তো এটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র জানি, মানে মুখস্থ রাখতে হবে সূত্রটা, ঠিক আছে। সূত্রটা হচ্ছে বইয়ে দেওয়া আছে, এই সূত্রটা একটু মুখস্থ রাখবে এই ম্যাথের ক্ষেত্রে, যে আমরা জানি মানে যেটা জানা জিনিস সেটা অবশ্যই মুখস্থ রাখতে হয়, অথবা এটা হচ্ছে প্রথমের দিকে সূত্র আকারে থাকে, সেই সূত্রটা মুখস্থ করে রাখতে হয়। তো এক্সাম্পল 26-এর সূত্রটা হচ্ছে আমাদের প্রমাণের জন্য প্রথমত যে আমরা জানি a প্লাস a প্লাস ডট ডট, যদি a এরকম বাস্তব সংখ্যা a যদি কত সংখ্যক b সংখ্যক থাকে, আবার প্লাস b প্লাস b b সংখ্যক বাস্তব সংখ্যা যদি b বাস্তব সংখ্যা যদি a সংখ্যক পরিমাণ থাকে, আমার জায়গাটা একটু শর্ট হয়ে গেল, সরি, তোমরা একটু নিজেরা একটু সুন্দর করে লিখে নিবা। ভাইয়া সূত্রের 3 নাম্বারটা করিয়ে দেন একটু। সূত্র 3 করা হয়েছে বাপু, গত ক্লাসে সূত্র 3 করা হয়েছে আমাদের, গত ক্লাসে আমরা সূত্র 3 করেছি। গত ক্লাস তুমি তো করেছিলা রাফিকা, গত ক্লাসে আমরা সূত্র 3 করে ফেলেছি। তো গত ক্লাসটা একটু চেক করিও, তাহলেই পাবা যে গত ক্লাসে আমরা করে ফেলছিলাম সূত্র 3টা। যারা আসো এখানে গত ক্লাসে সূত্র 3 করছে এমন কেউ আসো এখানে? আচ্ছা, ওটা তুমি আগের ক্লাসটা দেখে নিও, শেষের দিকে আছে, তাহলে তুমি এটা পাবা। আচ্ছা দেখো, তাহলে এটাকে সূত্রটা হচ্ছে বি প্লাস এ, যদি এ বাস্তব সংখ্যা যদি বি সংখ্যক পরিমাণ থাকে আর বি বাস্তব সংখ্যা যদি এ সংখ্যক পরিমাণ থাকে, তাহলে এটাকে ডিভাইডেড বি প্লাস এ লেখা হলে
সেটা হচ্ছে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালটা কিন্তু এ পাশে, ঠিক আছে। এখানে আমি জায়গা কম দেখে আমি এখানে লিখতেছি যে এ বি বি এ 1/a প্লাস বি এর চেয়ে বড়। এটা একটা কি ডাইরেক্ট একটা সূত্র ইউজ করলাম আমরা, কিংবা ওইদিকে একটা থিওরি হয়তো বা প্রমাণ করা আছে এরকম, যেটা হচ্ছে সূত্র হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। তো তোমরা এটা ডাইরেক্টলি একটু মনে রাখার চেষ্টা করো যে এ পরিমাণ বাস্তব সংখ্যা যদি বি সংখ্যক হয় এবং বি সংখ্যক বাস্তব সংখ্যা এ সংখ্যক হয়, তাহলে লেখা যায় এটার বি প্লাস এ থেকে ছোট হচ্ছে এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার এ 1/a প্লাস বি, ঠিক আছে। তো আমরা দেখেছি যে এ বাস্তব সংখ্যা যদি n সংখ্যক পরিমাণ থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, আগের ক্লাসগুলোতে দেখেছি n a, বা বি সংখ্যক বাস্তব সংখ্যা যদি n সংখ্যক পরিমাণ থাকে, তাহলে লিখতে পারছি আমরা n b, মানে n পরিমাণ সংখ্যক বি বাস্তব সংখ্যা। এরপরে আবার দেখছিলাম যে আমরা এরকম যে a প্লাস বি বাস্তব সংখ্যা যদি থাকে, সাপোজ এটা একটা বাস্তব সংখ্যা, কারণ a এর মান b এর মান যোগ করলে একটা n সংখ্যক পরিমাণ যদি থাকে ডট ডট, সেটাকে n a প্লাস বি আকারে কিন্তু প্রকাশ করেছিলাম আগের ক্লাসগুলোতে। তো এখানে সেম ব্যাপারটা ঘটবে, একটু খেয়াল করো। এখানে এ বাস্তব সংখ্যার পরিমাণ কত পর্যন্ত, বি সংখ্যক। এ বাস্তব সংখ্যা কতগুলো, বি সংখ্যক। তাহলে লেখা যায় বি এ, যেমন এন এ লেখা যায় এন সংখ্যক বাস্তব সংখ্যা এ বাস্তব সংখ্যার জন্য এন এ, তেমনি এখানে কি আমরা লিখলাম বি সংখ্যক বাস্তব সংখ্যার জন্য বি এ। ওকে, এরপরে প্লাস হচ্ছে দেখো বি বাস্তব সংখ্যা কতগুলো, এ সংখ্যক। তার মানে এ সংখ্যক বাস্তব সংখ্যা পরিমাণ হচ্ছে বি বাস্তব সংখ্যাটা এ সংখ্যক পরিমাণ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের এখানে কি ছিল, বি প্লাস এ ডিভাইডেড, তাই না। তো গ্রেটার দ্যান ইকুয়াল এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার এ। তবে বরাবর আমি একটা কথা বলি ভাইয়ারা, যখন যে ক্লাসগুলো করানো হবে সেই ম্যাথগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করে রাখবা, ওকে, যাতে পরবর্তীতে যেন ফাইনাল পরীক্ষার সময় গিয়ে যেন শর্ট সাজেশনের প্রয়োজন না হয়। কারণ আমি যেগুলো এখন করাবো সেগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এ প্লাস নিশ্চিত। ওকে, তো দেখো 1/a প্লাস বি টু দি পাওয়ার, ঠিক আছে, টু দি পাওয়ার 1/a প্লাস বি। এখন আসি আমরা যে কাজটা করবো এখানে, এ বি প্লাস এ বি, দেখো এটা এ বি, তাহলে কটা এ বি থাকলো, 2ab ডিভাইডেড এখানে আছে বি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল, এখানে আছে এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 1/a প্লাস বি, তাই না। এটা লিখে ফেলি এ বি টু দি পাওয়ার এ 1/a প্লাস বি। ওকে, তো এখন আমরা চলে আসি যে কাজটা করব, যে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যদি পাওয়ারটাকে যদি আমরা পরিবর্তন করি, মানে জায়গাটা যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আসে বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট আসে, তো 1/ এটা হয়ে যায় কি শুধু এ পাওয়ার হিসেবে, কারণটা হচ্ছে ভাগ অবস্থা যেটা থাকে এটা কি যায়, উল্টায় যায়। তো এটাও a/1টা 1/a/1 হয়ে যায়, তখন a1 গুণ হয়ে এ হয়ে যায় পাওয়ার, এই টাইপের। তো এখানেও দেখো 1/a প্লাস বিটা এখানে কি আছে, পাওয়ার আছে। তো এটাকে যদি আমরা পাওয়ারটাকে বাম পাশে আনে ফেলি, এটা আমরা গত কয়েকটা ক্লাসে আমরা এই সিস্টেমটা ইউজ করেছিলাম, 2ab/b প্লাস এ টু দি পাওয়ার এখানে এসে হয়ে যাবে এ শুধু এ প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়াল এ টু দি পাওয়ার পি, 1/a প্লাস বিটা কি থাকবে, থাকবে না, তখন হয়ে যাবে এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার এ, কারণটা এটাকে তো আমরা এই পাশে পার করে দিলাম, পার হওয়ার জন্য 1/a প্লাস বিটা এখানে শুধু এ প্লাস বি হয়ে গেল। ওকে, তো এখন আসি, এটা আমাদের 1 নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যে কাজটা করব, আবার আমরা জানি যে দুইটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, যে যোগোত্তর মধ্যক থেকে হচ্ছে গুণোত্তর মধ্যক থেকে বড়। তো এখন আমি সংকেতগুলো না লিখে যদি ডাইরেক্ট লিখি তাহলে বুঝতে পারবা। তারপর লিখতেছি যে আমরা জানি এই যে অ্যারিথমেটিক ম্যাথ মিন কার চেয়ে বড়, দেখো এখানে শুধু গ্রেটার দ্যান ইকুয়াল দিচ্ছি, কারণ প্রশ্নে কোনো ইকুয়াল দেওয়া নাই, গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল দেওয়া নাই। সো কার থেকে বড়, জিওমেট্রিক মিন থেকে, মানে গুণোত্তর মিন থেকে। তো এখানে দুইটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে সূত্র কি, প্রশ্ন দেখো মাত্র দুইটা বাস্তব সংখ্যা আছে এ বি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি/2, দুইটা বাস্তব সংখ্যা সো ডিভাইডেড 2, এখানে হচ্ছে কি রুট এ বি, যেহেতু দুইটা বাস্তব সংখ্যা সো হাফ, তিনটা হলে 3 থাকতো, উপরে একটা ঘন থাকতো, চারটা হলে 4 থাকতো। আচ্ছা, তো উভয় পক্ষে আমরা দেখো এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে ফেলি, তো এখানে তাহলে কি হয়ে যাবে, a প্লাস b/2 হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল এখানে হবে রুট এ বি টু দি পাওয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে স্কোয়ার আর রুট কেটে যাবে, স্কোয়ার রুট ভাইয়া শুধু পাওয়ার কি এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া যায়, হ্যাঁ অবশ্যই অবশ্যই শুধু পাওয়ার নেওয়া যায়, এটা অসমতার রুলস। ওকে, যে এই পাওয়ারটা আমরা এই পাশে পার করে দিলাম, দেওয়ার ফলে আমাদের হচ্ছে 1/a প্লাস বিটা এ প্লাস বি হল। ব্যাপারটা এরকম, সাপোজ হচ্ছে
যদি 1 বাই এপাশ থেকে এপাশে গেলে কি হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, তাই না? যেমন হচ্ছে এপাশে ইকুয়াল, এপাশে যদি 1 এখানে 2 থাকে তাহলে এখানে কি হয়ে যায়, 1টাকে পার করে দিলে 2/1, বা 2 = 1 থাকলে এপাশে পার করে দিলে 1/2 হয়ে যায়। আবার এপাশে পার করো তাহলে এই পাওয়ার 2টা 2 হয়ে যাচ্ছে। তেমনি এখানে 1/a + b টাকে এপাশে পার করে দেওয়া হয়, তো এখানে ধরো 1 আছে, তো a + b টা এপাশে চলে গিয়ে কি হয়ে যাবে, শুধু a + b হয়ে যাবে। নাকি উভয় পাওয়ারে a প্লাস গুণ করলেও তো এটা পায়? হ্যাঁ, যদি উভয় পাওয়ারে a + b গুণ করো তাহলে হবে, অথবা এটা কি সহজে মনে রাখার টিপস বলে দিলাম, এইভাবেও নেওয়া যায়। ঠিক আছে রাফিকে গুড, হ্যাঁ ভালো একটা কথা বলছে যে হ্যাঁ এরকম কারো যদি মনে মানে একটু এক্সেপশনাল কোনো চিন্তা জাগে তাহলে অবশ্যই শেয়ার করবা। তো উভয় পাওয়ারে a + b গুণ করলেও হবে, অথবা তোমরা চাইলে এই যে ডিরেক্টলি আমরা কি করছি, যে মানে উভয় পাশে ভাগ করা অথবা উভয় পাশ থেকে চেঞ্জ করা একই জিনিসই, বা গুণ করা। তো আমরা এই পাশে পার করার ফলে a + b হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে রুট আর বর্গটা কি হয়ে গেল, স্কোয়ারটা কেটে গেল। তো এখন থাকে কি আমাদের a + 2 হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল শুধু ab থাকে। তো আমি অপর একটা ফ্রেশ পেজে এটা লিখতেছি, লিখে তোমাদের মানে ম্যাথটা বুঝিয়ে দিচ্ছি। তো থাকে আমাদের তাহলে a + b/2 হোল স্কোয়ার গ্রেটার দেন ab, তাই না? তো তাহলে এখানে a + b/2 হোল স্কোয়ার মানে কয়টা আছে, a + b/2 হোল স্কোয়ার, যেমন স্কোয়ার মানে a × a, দুইটাই a, তেমনি এখানে কিন্তু a + b/2 তাহলে কয়টা আছে, দুইটা গুণ করলে হয় কি a + b/2 হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল ab। তো এখন রাফিকা যে কথাটা বলতেছিল একটু আগে, আমরা এখন এখানে সেই ব্যাপারটা অ্যাপ্লাই করব, কিন্তু করার আগে আমরা হচ্ছে দেখো কোথায় গেল এটা, এই যে এই শুধু a + b/2টা আমরা হচ্ছে এই পাশে পার করে দেব। তো আমরা জানি যে এখানে a + b/2 ইকুয়াল যদি ab হয় তাহলে এখানে কি হয়ে যাবে, ক্রস গুণ হয়ে যাবে। তাহলে এই 2টা এর সঙ্গে ab এর সঙ্গে গুণ আছে, আর এই 1 এর সঙ্গে a + b টা গুণ আছে। তো আমরা একটাকে এখানে পার করে দিচ্ছি। পার করে দেওয়া বলতে এখানে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বা এরকম যদি a/a + b তোমরা যেভাবে চিন্তা করতে পারো 2 হয়, তাহলে কি হয়ে যাবে, ভাগ গুণ করে ফেললে উল্টাই দিলে কিরকম হবে, ab গুণন এই যে লবটা হয়ে যাবে হর, আর হরটা হয়ে যাবে লব, তাহলে হরটা লব হয়ে গেল 2/a + b। মানে তোমরা যেভাবে চিন্তা করো তাহলে হচ্ছে 2ab/a + b। তো সেই কাজটা করবো, এই যে গুণ অবস্থায় দুইটা আছে, একটাকে এ পাশে পার করে দেব। ঠিক আছে, তাহলে এখানে থাকে a + b/2 গ্রেটার দেন ইকুয়াল, এটা যদি এ পাশে পার হয় তো তোমরা যদি এটা পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে, তো ভাগ হওয়ার পরে যদি আমরা ওটাকে গুণ করে দিয়ে উল্টাই দেই তাহলে আসে 2ab বাই হচ্ছে a + b। ওকে, তো ব্যাপারটা এই জায়গায় ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুবই একটা বেসিক ব্যাপার। আচ্ছা, তো এখন চলে আসি উভয় পক্ষে, রাফিকা যে কথাটা বললো, এখন উভয় পক্ষকে আমরা a + b/2 পাওয়ার a + b দ্বারা গুণ করে দেব, তাই না? এটা তো একটু হ্যাঁ গুণ করে দিতে হচ্ছে। তো ওই পক্ষকে a + b পাওয়ার দ্বারা গুণ করে দেবো 2ab। তো আমরা জানি এই যে বীজগণিতিক রাশি বা যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা কোনো কিছু যদি এক্সট্রা নিয়ে থাকি, এটা সমানের এই পাশে নিতে হয়, এই পাশে নিতে হয়। তাহলে এটা আমরা হচ্ছে 2 নাম্বার হচ্ছে ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, এখন যে কাজটা করবো, এই 1 আর 2 যে সমীকরণ, এই সমীকরণটা আমরা একটু তুলনা করব, করে লিখে ফেলবো। ঠিক আছে, 1 ও 2 নং সমীকরণ হতে। তো একটু খেয়াল করো, আমরা যে 2 নাম্বার সমীকরণটা ছিল সেটা একটু লিখি, a + b/2 a + b, তাই না, গ্রেটার দেন ইকুয়াল। তো এইটা দেখো, এইটা ইকুয়াল, কিন্তু আমরা 1 নং সমীকরণে কি পেয়েছিলাম, এই যে আমাদের 1 নং সমীকরণ 2ab/a + b বা b + a মানে a + b টু দি পাওয়ার a + b ইকুয়াল পেয়েছিলাম, যে হচ্ছে a টু দি পাওয়ার b b টু দি পাওয়ার a। তাহলে আমরা এটা ইকুয়াল তাহলে কি লিখতে পারি, এটা লিখতে পারি। ঠিক আছে, তুলনা করা চলতেছে। তো তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কি, এটার বদলে যে
a টু দি পাওয়ার b b টু দি পাওয়ার a। ওকে, যেটা 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম। তো এরপরে আমরা একটু সাজায় লিখি, জাস্ট এরা প্রমাণ করতে বলছে নাকি? হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে। একটু সাজায় লিখি, বইয়ে যেমন সাজায় দেওয়া আছে যে এটাকে ডান পাশে লিখছে a টু দি পাওয়ার b b টু দি পাওয়ার a, তাহলে গ্রেটার দেন ইকুয়ালটা তাহলে কোন দিকে? এটার দিকে আছে, তার মানে ফাঁকা অংশটা এটার দিকে, a প্লাস b বাই 2 টু দি পাওয়ার a প্লাস b। এটা হচ্ছে আমাদের তাহলে কি হয়ে গেল? শুড হয়ে গেল। ওকে ভাইয়া, এই নিয়মটা জানি, বাট পাওয়ার যে অন্য সাইডে যা নেওয়া যায় এটা অঙ্ক আগে কখনো করিনি তো তাই বলছি ভাই। ওকে, সমস্যা নেই। গুণ করার যে কথা, আমি গুণ করার বদলে ওইটাও বলছি, ওটাও করা যায়, সমস্যা নাই। পাওয়ার সেন্স মানে হচ্ছে গুণ করলে পাওয়ার সেন্স হয়ে যাবে, ইটস ওকে। আচ্ছা, তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার মোটামুটি। তো ব্যাপারটা কি কি ঘটছে একটু আমি হালকা বলে ফেলি। যে আমরা প্রথমত যে আচ্ছা, তো কত নাম্বার করলাম? 26 নাম্বার। তো প্রথমত আমরা একটা রুলস জানি, এই রুলসটা মুখস্থ করে রাখবা যে এ সংখ্যক বাস্তব সংখ্যা, এ বাস্তব সংখ্যা, কত সংখ্যা? বি সংখ্যা। বি বাস্তব সংখ্যা, এ সংখ্যক হইলে লেখা যায় ডিভাইডেড বি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল এ টু দি পাওয়ার বি। আর হচ্ছে এরপর কি এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার 1 বাই এ প্লাস বি। এরপরে আমরা জাস্ট তো যে সূত্রগুলো রুলসটা ব্যবহার করলাম, এই রুলস গুলো ব্যবহার করবো। করার পর ধীরে ধীরে আবার আমরা হচ্ছে যৌথ মধ্যক, গুণোত্তর মধ্যকের চেয়ে বড় সেই সূত্রটা দুইটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করবো। এরপরে আমরা 2 নম্বর একটা সমীকরণ পাবো। এরপর 1 আর 2 নম্বর সমীকরণ হতে আমরা এটা শুটটা করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে এখন আমরা 28 নম্বর ম্যাথটা দেখি। 28 নম্বর, সকলে একটু 28 নম্বর ম্যাথটা বের করার চেষ্টা করো। আমরা ফার্স্ট সূত্রের মধ্যে ইকুয়াল কেন দিয়েছি? ইকুয়াল কোথায় দিছি? আচ্ছা, ফার্স্ট সূত্রের মধ্যে ইকুয়াল কেন দিয়েছি? আসলে এটা হচ্ছে আমাদের সূত্রটা ইকুয়ালেরই, ঠিক আছে আপু? তো তুমি চাইলে শুধু গ্রেটার দেন দিতে পারো, সমস্যা নাই। বইয়ে যেহেতু বইয়ে ইউজ করা নাই, আমরা চাইলে ইউজ করতে পারি, অথবা না ইউজ করলেও সমস্যা নাই, ঠিক আছে? তো গ্রেটার দেন ইকুয়ালটা এখানে না ব্যবহার করা ভালো, ব্যবহার করলে সমস্যা, যেহেতু বইয়ে গ্রেটার দেন ইকুয়াল নাই। তো তোমরা চাইলে হচ্ছে প্রশ্নে দেয়, তো গ্রেটার দেন, মূল সূত্রটা গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে? তো তোমাদের যেহেতু বইয়ে গ্রেটার দেন ইকুয়াল নাই, সো গ্রেটার দেন ইকুয়াল ইউজ করেনি। গ্রেটার দেন ইকুয়াল করলেও ক্ষতি নাই, ঠিক আছে? তো তোমরা চাইলে এই গ্রেটার দেন ইকুয়ালটা ইউজ না করলেও পারো। ওকে, রাখবে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আসি আমরা হচ্ছে 28 নাম্বার ম্যাথে চলে আসি। 28 নাম্বার ম্যাথটা কি বলছে একটু বোঝার চেষ্টা করো। যে দেখাতে বলছে যে দুটি অসমান যোগবোধক সংখ্যার, আচ্ছা আচ্ছা সরি, দুটি অসমান যোগবোধক সংখ্যার। তো দুটি অসমান যোগবোধক মানে কি বোঝাচ্ছে? মানে দুটি বাস্তব সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, যোগবোধক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা বোঝায়। অসমান মানে কি? একটা মান যদি 1 হয় আর একটা মান কি হবে? অবশ্যই 1 হবে না, সেটা 2 হবে। একটা যদি বাস্তব মান 1 হয়, যোগবোধক সংখ্যা এ হয়, এটা অবশ্যই এ হবে না, সেটা অবশ্যই বি কিংবা সি বা ডি, যে কোনো একটা হতে পারে। সমান্তর মধ্যক, সমান্তর মধ্যক মানে বোঝায় হচ্ছে যোগোত্তর মধ্যক, যেটা আমরা জানি যে এ ডট এম অ্যারিথমেটিক মিন, সেটা ওদের সমানুপাতিক মধ্যক। সমানুপাতিক মধ্যক মানে হচ্ছে যেটা আমাদের জানি যে জিওমেট্রিক মিন, ঠিক আছে? এটা অপেক্ষা কি বৃহত্তর। আচ্ছা, তাহলে প্রশ্নটা একটু আশা করে বুঝতে পারছো যে দুটা অসমান যোগবোধক সংখ্যা এ আর বি যদি আমরা হয়, একটা এ বি অসমান যোগবোধক সংখ্যার সমান্তর মধ্যক উহাদের সমানুপাতিক মধ্যক অপেক্ষা বৃহত্তর, এটা প্রমাণ করতে হয়। আচ্ছা, তো আমরা এর জন্য যে কাজটা করব, খুবই সংক্ষিপ্ত একটা কাজ করে ফেলবো আমরা এখন। এটা খুবই ছোট, আমরা বই থেকে বোঝালে বুঝতে পারবা, সমস্যা নাই। তো আমি খাতায় করে দিচ্ছি, সমস্যা নাই। এক্সাম্পল 28। তো প্রথমত বলতেছে যে দুইটা অসমান যোগবোধক সংখ্যা, যোগবোধক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম এ ও বি, এ আর বি নিতে হবে এমন না, তোমরা যে কোনো কিছু নিতে পারো। দুইটি অসমান কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ওকে, এখন কথা হচ্ছে যে
ও সরি, এটা স্মিতা ঐশী প্রশ্ন করছিল। ওকে, স্মিতা ঐশী। আচ্ছা, এখন আমরা জানি যে সমান্তর মধ্যক জগত্তর মধ্যকের সূত্র কি? দুইটা যদি বাস্তব সংখ্যা থাকে, এই যে এ ও বি সংখ্যাদ্বয় জগত্তর মধ্যক, এখানে বলা আছে যেহেতু সমান্তর মধ্যক, সূত্রটা আমরা কি জানি যে দুইটা বাস্তব সংখ্যা থাকলে সূত্রটা হচ্ছে যে দুইটা বাস্তব সংখ্যা যোগ আর যে কয়টা বাস্তব সংখ্যা সেটা ডিভাইডেড। আচ্ছা, এরপর আমরা গুণোত্তর মধ্যকের যে সূত্রটা জানি এবং সংখ্যা দ্বয় লিখলাম না সংখ্যাটা, যে সমানুপাতিক মধ্যক দেওয়া আছে। সমানুপাতিক মধ্যক মানে আমাদের হচ্ছে কোনটা? গুণোত্তর মধ্যক। যারা প্রথম থেকে ক্লাসগুলো করা নাই পড়ে নিবা। সমানুপাতিক মধ্যক মানে হচ্ছে গুণোত্তর মধ্যক G.M, ঠিক আছে? এটা হলো আমাদের সূত্রটা কি? √AB। ওকে, আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছ। তো এই দুটো সূত্র তো এখন আমরা জানি, আমাদের যেহেতু কি করতে বলতেছে, এটা যে বড়, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা জানি যে আচ্ছা, তো আমাদের প্রমাণ করতে বলছে যে এটা হচ্ছে এটা বড়। তো এখন আমরা একটা সূত্র প্রয়োগ করবো বীজগণিতিক রাশি, যে AB সূত্রটা আমরা জানি। AB সূত্র কি জানি? যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে ক্লাস 10-এর বীজগণিতিক রাশির একটি সূত্র। আশা করি তোমাদের এই সূত্রটা হচ্ছে স্মরণ আছে, যে বীজগণিতিক রাশির সূত্র হচ্ছে AB ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো AB সূত্রটা প্রয়োগ করলাম। তো এখন হচ্ছে এখানে ব্যাপারটাকে একটু খেয়াল করো, এই যে AB এখানে একটা যোগবোধক, আমাদের কিন্তু এই অংশটা প্রয়োজন। এটা হচ্ছে কি আমাদের জগত্তর মধ্যক, যে অংশটা জগত্তর মধ্যকের এটা মানে অংশটা আমাদের হচ্ছে জগত্তর অংশটা নিব পজিটিভ। তো এটা এইটুকু নিচ্ছি। এর সূত্রটা হচ্ছে যে এবির যে এই যে পজিটিভ অংশটা অবশ্যই কি হবে? ভাইয়া আপনার তো কেন জানি লাল টর্চ দেখাচ্ছে। আপনাকে ভাইয়া কই? আমি তো আমার ফেস কই দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা, এখানে এই যে এবি দুইটা বাস্তব সংখ্যা, আমি একটু বুঝাই দিচ্ছি। সবসময় বড় হচ্ছে এই যে এবির থেকে যে দুইটা অংশ বের হয়েছে, এই দুই অংশের মধ্যে একটা অংশ a প্লাস বি বাই 2 উপরে হোল স্কোয়ারটা সবসময় বড় বা সমান আসে, ঠিক আছে? তোমরা যদি এ আর বি দুইটা বাস্তব সংখ্যা ধরো যে কোনো কিছু, সেটার মানটা সবসময় দেখবা যে এই যে এবির সমান আসবে অথবা এবির চেয়ে এটার মানটা কি আসবে? বড় আসবে। ওকে, আচ্ছা, তো এটা একটু তোমরা চাইলে মানে একটু এ এর মান ধরে দেখে করতে পারো। এর মান ধরলাম 2, বি এর মান ধরলাম সাপোজ মনে করো যে হচ্ছে আমরা 8 ধরতে পারি, ঠিক আছে? তো 8 দুগুণ তাহলে কত হচ্ছে? 16, তাই না? তো এখানে এর মান বসাও হচ্ছে 2 আর বি এর মান বসাও 8, তাহলে 8 আর 2 কত হয়? 10। তাহলে হচ্ছে 10 আর 2 কাটাকাটি করো, কত আসে? 5 এর উপরে স্কোয়ার মানে কত? 25, তাই না? তাহলে 16 থেকে কিন্তু অবশ্যই 25টা বড়। যদি এ বি, আমরা এখানে যেহেতু নিউমেরিক সংখ্যা ব্যবহার করি না, মানে এরকম প্রমাণের ক্ষেত্রে, সো এ বি এর যদি আমরা দুইটা যদি মানও চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কি এই যে এ বি এর চেয়ে অবশ্যই বড় এই পজিটিভ অংশটা, যোগবোধক অংশটা। এটা আমরা আচ্ছা ভাইয়া, কি জানি ভাই অসুস্থ হয়ে গেছি নাকি যে হাত লাল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা টপিকে না যায়। তো এখন একটা কথা, এখানে একটা, যদি এ বির মান যদি সমান সমান নাও, 1 1 নাও বা 2 2 নাও, 3 3, তখন কিন্তু দুইটা মান সমান হবে। সো আমি বললাম এ বির মান হয়তো এটা হচ্ছে ছোট, সমান হতে পারে অথবা বড় দেবো, কিন্তু আমরা এখানে গ্রেটার দেন ইকুয়ালটা দেবো না, কারণ প্রশ্নে গ্রেটার দেন ইকুয়ালটা আমাদের নাই। সো আমরা প্রমাণের ক্ষেত্রে এটা ইউজ করলাম। তো দেখো এখন এই যে উভয় পক্ষে যদি বর্গমূল করে ফেলো, এখন কি করবো আমরা? উভয় পক্ষে বর্গমূল যদি করে ফেলি, এই যে বর্গমূল করতেছি, বর্গমূল এ বি গ্রেটার দেন ইকুয়াল √a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে কি হয়ে যায় দেখো ভাইয়া, এ এন্ড বি এর মান সেম বসানো যাবে? হ্যাঁ, তুমি বসাই দেখতে পারো, সমস্যা নেই, কিন্তু এখানে
বলছে কি যে এ আর বি কি অসমান ধনাত্মক সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু তুমি স্যাম বসাতে পারবা না। প্রশ্নে একটা শর্ত আছে যে এ আর বি এর কি মানটা হচ্ছে অসমান। তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম, যদি স্যাম মানে যদি নিয়ে থাকো সেক্ষেত্রে কি হতে পারে, সমান হতে পারে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি শর্তটা, যে দুইটা অসমান ধনাত্মক সংখ্যা, তার মানে তুমি এ যদি 1 নাও, বি নিতে হবে কি 2 কিংবা 3 কিংবা 4 এরকম নিতে হবে। ওকে, আচ্ছা। তো দেখো স্কোয়ার আর বর্গমূল কি হয়ে যাবে, আমাদের কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে যে রুট ওভার এ বি লেস দেন এ প্লাস বি বাই হচ্ছে 2, তাই না? তো এখন দেখো প্রশ্নের যেটা আমাদের উত্তরটা দেওয়া বলতেছে যে হচ্ছে এই যে আমাদের যোগোত্তর মধ্যকটা গুণোত্তর মধ্যকের থেকে অবশ্যই বড় হবে। আর গুণোত্তর মধ্যকের আমরা জানি যে সংক্ষেপে লেখা হয় জিওমেট্রিক মিন। ওকে, আর হচ্ছে যে আমাদের যোগোত্তর মধ্যকটা আছে সেটাকে লেখা হয় অ্যারিথমেটিক মিন। তো একটু যদি বইয়ের মতো যদি সাজায় লিখি একটু, তো এ প্লাস বি বাই 2টাকে এ পাশে লিখলাম, আর তাহলে এখানে কি লেস দেন গ্রেটার দেন রুট ওভার এ বি, তাই না? তো এই তো, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল যে এই যে অ্যারিথমেটিক মিন যোগোত্তর মধ্যকটা অবশ্যই বড় জিওমেট্রিক মিনের চেয়ে। তো প্রশ্নটা প্রথমে বুঝতে হবে, প্রশ্নটা বোঝার পরে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো প্রথমত প্রশ্নে বলছে দুটি অসমান যোগপদক, মানে দুইটা বাস্তব সংখ্যার হচ্ছে যোগপদক সংখ্যা, যোগপদক সংখ্যা মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা, মান কখনো কি হবে না, সমান হবে না। তো এ আর বি নিছি আমরা দুইটা অসমান ধনাত্মক সংখ্যা। এরপরে কি নিলাম, এই দুইটা সূত্র প্রয়োগ করলাম দুইটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে, যেহেতু এটা যেটা বড় আমাদের দেখাতে হবে। সো একটা একবার যোগপদক মধ্যকের মানে যোগোত্তর মধ্যকের সূত্র প্রয়োগ করলাম, সমানুপাতিক মধ্যক মানে হচ্ছে দুটো বাস্তব সংখ্যার ক্ষেত্রে হচ্ছে গুণোত্তর মধ্যকের সূত্র প্রয়োগ করলাম। এবার আমরা এ বি এর যে সূত্রটা জানি সেই সূত্রটা, আর আমরা জানি যে এ বি এর যে সবসময় এই যে এ বি দুইটা অংশ পেলাম, মানে 2 কে ভেঙে যেমন 1 + 1 পাই, একটা সূত্র ভেঙে দুইটা অংশ পাইছি। সো আমরা একটা যোগপদক অংশটা নিলাম যেটা হচ্ছে কি অবশ্যই এ বি এর চেয়ে বড়। এরপর হচ্ছে উভয়পক্ষে বর্গ করে ফেললাম, জাস্ট বর্গ করার পরে আমরা প্রমাণ করতে পারলাম যে অবশ্যই কি গুণোত্তর মধ্যকের চেয়ে বড় যোগোত্তর মধ্যকটা। তো আশা করি একটু কমেন্ট করবা তোমরা যে বুঝতে পারছো কিনা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন তাহলে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 30 করতে হবে, 30 এর পর হচ্ছে হ্যাঁ জি ভাই বুঝছি, ইউসুফ আলী বুঝতে পারছে, ইউসুফ আলী ওকে, স্মিতা অবশ্যই বুঝতে পারছে। ওকে, তার আমরা এখন হচ্ছে 30 নাম্বার ম্যাথটা করবো, ঠিক আছে। 30 নাম্বার কি বলতেছে একটু প্রশ্নটা দেখে নেই আমি। তো 30 নাম্বার ম্যাথটা কি বলছে একটু তোমরা দেখার চেষ্টা করো, যে এটা 19 সালে আসছিল তোমাদের, তো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যারা 21-এ এক্সাম দিবা মোটামুটি। তো বলতেছে যদি দুইটা বাস্তব সংখ্যা সেটা কি হয়, 0 হচ্ছে যদি বড় হয়, ঠিক আছে। তো এবং 3x + 2y = 2 হয়, তবে দেখাতে হবে x⁴ y⁴ এর সর্বোচ্চ মান বের করতে হবে আমাদেরকে। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে x⁴ এবং y⁴ সর্বোচ্চ হবে। প্রশ্নে একটু দেখো আমরা কি বলছে, x⁴ y⁴ এর মানটা আমাদের 6 এর মানটা বের করতে হবে। তো এখানে আমাদের এই পাওয়ারের মানটা সর্বোচ্চ হবে যখন এখানে আমাদের এই যে সমীকরণ মানে যে দেওয়া আছে যে আর কি সমীকরণটা, এখানে সেই সমীকরণের টাগের একটা অংশকে আমরা মনে মনে সাপোজ x ধরে নিলাম, ঠিক আছে। অথবা আচ্ছা এটার একটা থিওরি আছে প্রথমের দিকে, যদি তোমাদের থিওরিটা দেখাতে পারতাম মনে বেশি ভালো হতো। বৃহত্তম এবং সর্বোচ্চ মান, এই যে দেখো এই যে বৃহত্তম এবং সর্বোচ্চ মানের একটা শর্ত আছে, তো এই শর্তটা দেখালে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। দেখো যদি ax by এরকম যদি ইকুয়াল k কোনো ধ্রুবক মান আছে, এরকম শর্তে যদি xp বা yp, দেখো এখানে আছে, দেখো এই প্রশ্নের সঙ্গে একটু তুলনা করি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখানে দেখো
যে এখানে বলতেছে 3x + 2y = 2 যদি পাওয়ারের সর্বোচ্চ মান বের করতে হবে। তো দেখো এই যে এখানে 2.10 এর যে ব্যাপারটা বলছে যে এ বি যদি ধ্রুবক হয় 0 হচ্ছে বড়, ঠিক আছে, তো পি কিউ যদি এখানে আমার ধ্রুবক মূলঘাত হইলে মানে পাওয়ার গুলা এই শর্ত দেখো এক্স হচ্ছে প্লাস বিওয়াই ইকুয়াল কে শর্তে আমাদের কি করতে হবে, সর্বোচ্চ মান বের করার ক্ষেত্রে বৃহত্তম মান নির্ণয়ের ক্ষেত্রে যে রুলসটা ব্যবহার করতে হবে যে এক্স পি ওয়াই কিউ ইকুয়াল লেখা যায় কি আমাদের হচ্ছে লিখতে পারবো যে এক্স ইকুয়াল এক্স বাই পি, যে পাওয়ারটা থাকবে এক্স এর উপরে সেটা হচ্ছে এক্স বাই সেই পাওয়ারটা ডিভাইডেড টু দি পাওয়ার সেই পাওয়ারটা, আবার বি ওয়াই ডিভাইডেড ওয়াই এর সঙ্গে যে পাওয়ারটা থাকবে বি ওয়াই মানে এখানে ওয়াই চলকের সঙ্গে এই যে ওয়াই চলকের সঙ্গে যে পাওয়ারটা থাকবে এখানে সেটা ইউজ হবে। দেখো 6 আছে 6 ইউজ করছি, 6 বাই হচ্ছে 6। আমি একটু বইয়ে ভালোভাবে খাতায় ভালোভাবে বুঝাই দেবো, টেনশন নাই। তো এখন এটার হচ্ছে আমরা যোগফলটা কিভাবে বের করব একটু দেখো। এখান থেকে আমরা একটু বৃহত্তম হবে যদি এই পার্টটা দেখো, এই পার্টটা থেকে একটু আমরা এই পার্টে চলে আসি যে এটা হচ্ছে সমষ্টি বা যোগফলটা আমরা কিভাবে বের করব। এই দুইটা যে চলক দুইটা আছে সেই চলক দুইটা আমরা কি করে দেবো, যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। যে আমরা এই 30 নম্বর প্রশ্নের সেম কাজটা করছে, ঠিক আছে। তো এই যে যোগটা কেমনে করব এটা একটু খেয়াল করো। তো তোমাদের আমি এই যে এখানে যে 2.10টা আছে এটা হালকা বুঝলেও সমস্যা নাই, এরপর যখন ম্যাথটা বুঝাবো তখন ভালোভাবে বুঝতে পারবা। তো একটু ওটার সঙ্গে আমরা একটু তুলনা করে দেখতেছি জাস্ট যে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল কে শর্তে যদি এরকম পাওয়ার থাকে এক্স টু দি পাওয়ার পি যে চলকটা ছিল এর বৃহত্তম মান বের করার ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হবে, প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এই বৃহত্তম হবে যদি এই যে এক্স যে চল মানে সমীকরণের যে প্রথম রাশিটা থাকবে সেটা ডিভাইডেড পাওয়ারটা এক্স এর চলকের যেটা পাওয়ার আছে সেটা বাই টু দি পাওয়ার সেই পাওয়ারটা, আর বি ওয়াই এর সঙ্গে ওয়াই এর যে পাওয়ারটা ছিল ডিভাইডেড সেটা উপরে পাওয়ার। এখন আবার সমষ্টি বের করতে হবে আমাদেরকে। সমষ্টিটা হচ্ছে কি এই পি, দেখো এক্স এর এই চলকের ক্ষেত্রে যে পাওয়ারটা উপরে ছিল সেটা নিচে চলে আসবে, প্লাস এখানে যেটা ছিল এটা নিচে চলে আসবে। তো এটা রুলস, এই জন্য রুলস গুলো অবশ্যই সূত্রের মতো করে মুখস্থ রাখতে হয়। তো এর ফাইনালি যে কাজটা করতে হবে আমাদেরকে একটু উত্তরটা দেখি, প্রশ্নটা দেখি আমরা। তো এর ফাইনালি কি করতে হচ্ছে, এরপর এই গুণফলটা যদি উৎপাদক সর্বোচ্চ হবে যদি এই উৎপাদক কি হয় এই দুইটা যদি উৎপাদক আমাদের কি পরস্পর সমান হয়, তো এই যে আমাদের এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6 এর মান সর্বোচ্চ মান হবে এই গুণফলটা মানটা। তো তাহলে সর্বোচ্চ হবে কখন, এই দুটা যদি পরস্পর সমান হয়, সেক্ষেত্রে এ দেখো এখানে বৃহত্তম হবে যখন এই যে দুইটা গুণফল অবস্থায় আছে এই দুইটা গুণফল যদি যে উৎপাদকটা আছে চলকটা পাওয়ারটা বাদ দিয়ে দেখো এখানকার অনুযায়ী আমরা মেলার চেষ্টা করি। তো তাহলে এই যে ভিতরের যে অংশটা এই দুইটা যদি সমান হয় তাহলে কি হবে, বৃহত্তম হবে। তাহলে আমরা এখানকার মতো এখানে ইকুয়াল ধরে নেব, ধরে যার সমাধান করে হচ্ছে আমরা এক্স আর হচ্ছে ওয়াই এর মানটা বের করে নেবো। নেওয়ার পরে আমরা জানি তো এখানে কি দেওয়া আছে, এক্স এর উপরে পাওয়ার 4 ওয়াই এর উপরে পাওয়ার 6। এরপর আমরা কি করবো, সর্বোচ্চ মান শুধু এক্স আর ওয়াই এর মানটা বসাই দেবো, এরপর উপরে পাওয়ার 4 পাওয়ার 6টা দিয়ে দেবো। তো তোমরা এটা একটু মাথায় একটু নেওয়ার চেষ্টা করো 10%, এটার সঙ্গে তুলনা করে আমরা ওই ম্যাথটা করার চেষ্টা করব। তাহলে এটার প্রথম কাজটা কি, এটা থেকে আমরা প্রথম কাজটা বৃহত্তম হবে যদি এই যে মানে যে সমীকরণ যে হচ্ছে আমাদের যে রাশিটা আছে এখানে দুইটা সেটা ডিভাইডেড যেটা এক্স এর উপরে যে চলকের সঙ্গে যেটা আছে সেটা পাওয়ারটা ডিভাইডেড বাই পাওয়ার হচ্ছে সেটা, আর বি ওয়াই এর সঙ্গে যেটা আছে সেটা ওয়াই এর সঙ্গে যে পাওয়ারটা আছে সেটা ডিভাইডেড পাওয়ারটা। এবার সমষ্টি বের করতে হবে, সমষ্টি কিভাবে সেটাও দেখলাম আমরা, একটু প্রশ্ন মানে উত্তর করলে সহজ হবে। এবার বৃহত্তম হবে কখন, যদি যে গুণফলটা দুইটার গুণফল যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বৃহত্তম হবে, এরপর আমরা মানটা বের করে ফেলতে পারবো। তো আমি সেই কাজটা এখন এই রুলসের সঙ্গে তুলনা করে আমি 30 নাম্বার এক্সাম্পলটা করে ফেলবো। তো 30 নাম্বারটা এক্সাম্পল করার আগে আমি একটু প্রশ্নটা তুলে নেবো যাতে তোমাদের বুঝাইতে সুবিধা হয় আমার। তো ওই মানে 2.10টা একটু দাগ দিয়ে রাখো সুন্দর করে, ওর সঙ্গে আমরা তুলনা করে মানটা নির্ণয় করে দেখাচ্ছি আমি। তো প্রশ্ন দেওয়া আছে এক্স ওয়াইটা হচ্ছে কি জি হচ্ছে বড়, ঠিক আছে, এবং 3x plus 2y ইকুয়াল যদি 2 হয় তবে আমাদের কি করতে হবে, x to the power 4 y to the power 6 এর সর্বোচ্চ মান বের করতে হবে, সর্বোচ্চ মান বের করতে হবে। তো দেখো ওখানে এই জায়গায় ছিল কি আমাদের ধরো যে px, তাই না, এখানে ছিল qy, এখানে ছিল 2, আর এখানে ছিল কি
x টু দি পাওয়ার মেবি x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q এই টাইপের ছিল, যে এখানে চলক ছিল যে কোনো মান যে কোনো বাস্তব মান ax by যাই হোক ছিল যে কোনো একটা বাস্তব মান, আর এখানে ছিল xp yq, তো এখানে আছে x4 y6। তো এটা সর্বোচ্চ মান বের করার ক্ষেত্রে ওখানে আমরা যে কাজটা করলাম সেম কাজটাই করব, যে x4 y6 এর সর্বোচ্চ মান বের হবে কখন, যখন হচ্ছে y6 এর মান সর্বোচ্চ হবে যদি আমরা কোন কাজটা করলাম, এই যে এখানে যে রাশিটা আছে 3x, এই রাশিটা x এর উপরে যে পাওয়ারটা আছে সেটা ডিভাইডেড 2.10টা, দেখো 2.10 এর সঙ্গে মিলাই করতেছি, পাওয়ার হচ্ছে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, ইন্টু y এর এখানে কি হবে 2y, দ্বিতীয় যে রাশিটা আছে 2y বাই হচ্ছে পাওয়ার 6 আছে 6টা ডিভাইডেড হয়ে যাবে, এখানে y এর 6টা আবার কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে। তো এইটার গুণফলটা যদি কি হয় সর্বোচ্চ হয়, তো আশা করি 2.10 এর সঙ্গে তোমরা একটু মিলিয়ে নিতে পারো, দেখো যে সেম ভাবে। এরপরে তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের যে কাজটা করবো এটা যোগফলটা নির্ণয় করে ফেলতে হবে, এই তাহলে এর উৎপাদক সময়ের যোগফল। তো উৎপাদক সময়ের যোগফল নির্ণয়ের সময় যে কাজটা করছি আমরা, যোগফল উৎপাদক সময়ের যোগফল, দেখো উৎপাদক সময়ের যোগফল নির্ণয়ের রুলসটা কি ছিল, এরকম মান সর্বোচ্চ বের করার ক্ষেত্রে এই যে পাওয়ারগুলো ছিল সেই পাওয়ারগুলো হচ্ছে সামনে 3x/4 যোগফল প্লাস বা সমষ্টি, ওখানে সমষ্টি দেওয়া আছে, সমষ্টি আর যোগফল সেম, এই যে সর্বোচ্চ পাওয়ারটা সামনে 2y/6, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা 2.10 এর সঙ্গে তুলনা করে করতেছি। তো এখানে তাহলে একটু ট্রাই করে একটু দেখো, তাহলে দেখো এই 4 যদি কেটে যায় তাহলে কি থাকে 3x, এই 6 যদি কেটে থাকে তাহলে থাকে কি 2y। তো দেখো কোনটা ব্যাক হচ্ছে আমাদের, এই যে উপরের যেটা 3x + 2y, তো 3x + 2y ইকুয়াল আমরা কি দেওয়া আছে এখানে 2, তাহলে আমরা এখানে 3x + 2y ইকুয়াল 2 লিখতে পারি। তো ওখানে কি ছিল আমাদের যেটার সঙ্গে তুলনা করলাম, আমি একটু নোট করে দিচ্ছি, মানে ছিল ax + by ইকুয়াল যে কে ধ্রুবকটা, দেখো আমাদের কিন্তু সেম জিনিসটা চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এর পরের পার্টটা ছিল যে এর পরের পার্টটা ছিল তোমাদের সর্বোচ্চ মান বের করার জন্য যে কাজটা করতে হবে, তাহলে এর এই যে দুইটা আমাদের এখানে পার্ট আছে, উৎপাদক দুইটা বের করে নিয়েছি, এই যে 3x/4 2y/6, এই উৎপাদক এর গুণফলটা সর্বোচ্চ হবে, মানটা সর্বোচ্চ হবে যখন হচ্ছে কি হবে, এই যে দুইটা উৎপাদক পরস্পর যদি সমান হয়, এই যে 3x/4 আর হচ্ছে 2y/6, ঠিক আছে, কারণ x⁴ y⁴ এখানে কোন অবস্থা আছে, তো গুণফলটা সর্বোচ্চ তখনই হবে। সুতরাং গুণফল সর্বোচ্চ হবে যদি কি হয়, একটু খেয়াল করো যে উৎপাদক ছিল আমাদের কি কি 3x/4, আরেকটা উৎপাদক ছিল এবং 2y/6 পরস্পর সমান হয়, ওকে। তো এখন এই পরস্পর সমান হইলে এই গুণফলটা সর্বোচ্চ কখন, যদি এই দুটা উৎপাদক দুটা যদি পরস্পর সমান হয়, 2.10 একটু দেখো, তার সমান হলে আমরা কিভাবে লিখতে পারি, যদি দুইটা পরস্পর সমান হয় তাহলে 1/1 আর 1 যদি যেহেতু ইকুয়াল সমান, তবে 1 = 1 লেখা যায়, তেমনি এই দুটো যদি সমান হয় তাহলে লেখা যায় 3x/4 = 2y/6। তো এখন যে কাজটা আমাদের এখানে যে আমরা যে কাজটা করব, একটু 2.10 একটু খেয়াল করি, আমরা আবারও হয়ে গেল 2.10, দেখো এই দেখো পরস্পর যদি সমান হয় সেটা আমরা কি করে দেব, পরস্পরকে যোগফল করে দেব, ঠিক আছে। তো যোগফল করে দেওয়ার পরে আমাদের যে ধ্রুবক মানটা ছিল সেটা আমরা ধ্রুবক সংখ্যাটা ছিল, যেমন এখানে দেখো ax + by ইকুয়াল কি ছিল k ছিল, তো আমরা ax + b ইকুয়াল আমরা এখানে k বসাইছি, আমরা ওখানে যে মানটা ইকুয়াল ওটা ইকুয়াল 2 বসাই দেব, আর এখানে p + q, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা পরস্পর যোগ করে ফেলি, 3x + 2y বাই হচ্ছে, তোমরা তো বারবার করো তাহলে একদম আয়ত্তে চলে আসবে, সমস্যা নাই। এরপর কি আমাদের 30 নম্বর ম্যাথটা কোথায় গেল, 4 + 6, ওকে। তো এখন দেখো তাহলে এখানে আমাদের কি আসতেছে, এই 3x + 2y ইকুয়াল এখানে কি আমরা প্রশ্নে দেওয়া আছে 2, তাহলে প্রশ্ন থেকে এটার মানটা আমরা 2 বসাই দিলাম এখানে, আর নিচে কি থাকে 10, 4 + 6 = 10,
তো 2/10 কাটাকাটি করলে থাকে কি 1/5। তো এখন একটু খেয়াল করো যে এটা ইকুয়াল কিন্তু 1/5 পেলাম, এটা ইকুয়াল সলিউশন করে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3x/4 ইকুয়াল 1/5 এন্ড এবং 2y/6 ইকুয়াল 1/5। এটা এখন আমরা জাস্ট সমাধান করব। সমাধান করে x এর একটা মান পাবো, y এর একটা মান পাবো। তো x এর মানটা আর y এর মানটা তখনই সর্বোচ্চ হবে গুণফলটা যখন এখানে x এর মানটা বসাই দেবো, y এর মানটা বসাই দেবো, 4 6, তখন ওই দুটো মানটা গুণফল করলে আমাদের কি হয়ে যাবে, সর্বোচ্চ হবে। একটু ক্রিটিক্যাল লাগতেছে, বাট আমি শেষ করে আবার বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো 3x/4 ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা কি পেলাম 1/5 এবং 2y/6 ইকুয়াল কি পেলাম 1/5। একটু আমরা সমাধান করে ফেলি। তো এখানে জায়গা নেই, ওই পাশে লিখে শেষ করে দিচ্ছি। কেমনটা ছিল এখানে যে 3x/4 ইকুয়াল আমরা কি পেলাম 1/5। তো এই 4টাকে এবার ক্রস গুণ করে দিচ্ছি, 3x টা রেখে দিলাম, তাহলে 4/5। এরপরে হচ্ছে কি এখানে আমরা 3টাকে এখন পার করে দিই, তাহলে x থাকলে এখানে হচ্ছে 3টা এই পাশে আসলে কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। তাহলে 4/5 গুণন 3, তাহলে কি আসবে আমাদের এখানে 4/15। এবার আমাদের আবার ছিল কি ছিল এখানে 2y/6 ইকুয়াল কি ছিল 1/5। তো সেম ভাবে এই 6টা এখানে 1 এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে 2y 6/5। এরপর হচ্ছে y-টাকে যদি রেখে দেই আর 2টা এবার পাশে পার হয়ে আসলে 5 গুণন 2 হয়ে যাবে, তাহলে কি থাকে আমাদের 6/10। ঠিক আছে, একটু কাটাকাটি করলে 5 2 10, 3 2 6 ইকুয়াল 3/5 আসে। তো দেখো আমরা তাহলে x ইকুয়াল পেলাম 4/15 এবং হচ্ছে y ইকুয়াল পেলাম 3/5। তো এখন আমাদের যে দুটা গুণফল সর্বোচ্চ হবে, সেই সর্বোচ্চ আমাদের xy এর মানটা পেলাম। তো এখন আমরা জাস্ট নির্ণয় সর্বোচ্চ মান লিখে দেব। নির্ণয় সর্বোচ্চ মান, এই যে 4/15 এটা x এর মান, আর কি দেওয়া আছে x এর উপর কি দেওয়া আছে প্রশ্নে, পাওয়ার 4। y এর ইকুয়াল কি দেওয়া আছে y⁻6, y এর মানটা হচ্ছে 3/5, y⁻ হচ্ছে 6। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো ঘটনা কি কি ঘটলো একটু বলি। তোমার 2.10 এর সঙ্গে যে রুলসটা, সেই রুলসটা তোমাদের প্রথমত মনে রাখতে হবে, সেই রুলস অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো এখানে সর্বোচ্চ মান বের করতে গেলে আমাদের যে x4 y6 যেটা থাকবে সেটা সর্বোচ্চ মান বের হবে যদি যে সমীকরণটা দিয়ে থাকবে সেটা প্রথম যে এটা বা হচ্ছে সেটা ডিভাইডেড এই যে পাওয়ারটা থাকবে সেটা এবং টু দি পাওয়ার আবার ওই পাওয়ারটাই, আর y এর ক্ষেত্রে y চলের ক্ষেত্রে এখানে যেটা থাকবে সেটা ডিভাইডেড হচ্ছে পাওয়ার যেটা আছে 6 ডিভাইডেড 6, তাহলে সর্বোচ্চ হবে যদি এর মান সর্বোচ্চ যদি এই দুটা কি থাকে, গুণফলটা সর্বোচ্চ এই দুটার। ঠিক আছে, এটা বের করার জন্য আমরা যে কাজটা করলাম, তো প্রথমত আমরা উৎপাদক সময়ের যোগফলটা বের করে দেখলাম যে আসলে এই যে উৎপাদক যোগফল করার ফলে আমাদের কি সেম সমীকরণটা কি আসতেছে কিনা। তো এটা রুলসটা দেওয়া ছিল কিরকম, যে এই পাওয়ারটা সামনে আসবে, যেরকম এই পাওয়ারটা সামনে আসবে +6। ঠিক আছে, আচ্ছা প্লাস হয়ে যাবে। তো তাহলে এটা 4 কেটে গেলে 6 কেটে গেলে থাকে এরকম, আর এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 2 লিখতে পারি, যেটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, তো এখন গুণফল সর্বোচ্চ যদি হয় তাহলে কি হবে আমাদের, যে এই উৎপাদকের যদি গুণফল, এই দুইটা উৎপাদকের যদি গুণফল যদি সর্বোচ্চ হবে, যেহেতু প্রশ্নে বলছে কি গুণফল সর্বোচ্চ হতে হবে, তো গুণফল সর্বোচ্চ হবে কখন, যদি এই উৎপাদক দুইটার হচ্ছে পরস্পর যদি সমান হয়। তো উৎপাদক দুটাকে পরস্পর সমান ধরলাম, এরপর রুলস অনুযায়ী এই দুইটাই প্লাস করে দিলাম, করার পর এটা ইকুয়াল 2 লেখা যায়। আমরা মানে হচ্ছে কোথায় দেওয়া আছে, আমাদের প্রশ্নেই দেওয়া আছে এটা ইকুয়াল 2। তো এটা ইকুয়াল 2 আর 4 + 6 = 10, তাহলে হচ্ছে কি ইকুয়াল হচ্ছে আমাদের কারেক্ট 1/5 আসে। তাহলে এটা ইকুয়াল একবার 1/5, এটা ইকুয়াল 1/5 পাচ্ছি আমরা। সো আমরা এখান থেকে x আর y এর মানটা জাস্ট বের করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে গেল, যে ম্যাথটা আমাদের সেটা আমাদের সলিউশন হয়ে গেল। তো আমি আবারও বলতেছি আমরা কোনটার সাথে তুলনা করলাম একটু দেখো। তো এটা তোমরা একটু দেখো, আমরা হচ্ছে যারা একটু পরে জয়েন হলা ক্লাসে তারা একটু খেয়াল করো। বারবার হারাই গেলে তো সমস্যা। এই যে 2.10 বৃহত্তম এবং সর্বোচ্চ মান, এই যে এখানে 70টা দেওয়া আছে, সেই 70 ফলো করে আমরা ম্যাথটা করলাম। তো আজকে আর বেশি করাবো না, আজকে যে কটা ম্যাথ করালাম এই কটা প্র্যাকটিস করো। আর হচ্ছে যারা গত ক্লাসে যারা গত শুক্রবার যারা এক্সাম দিয়েছিল তাদের খাতার কেটে গতকাল মার্কস দেওয়া হবে। ঠিক আছে, আগামীকাল মার্কস দেওয়া হবে। আর হচ্ছে আগামীকাল তো কোনো এক্সামের কথা বলা হয় নাই, সো এক্সাম নেওয়া হচ্ছে না আগামীকাল।
আর যদি এরপরে যদি কারো যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে একটু জানাবা, তাহলে তোমাদের একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার এক্সাম নেওয়া হবে যদি কেউ একদিনের মধ্যে প্রস্তুতি নিতে পারো। তো কথা হচ্ছে কি, আমি যখন তোমাদের এই যে করাবো বুঝছো ম্যাথ গুলান, তোমরা সঙ্গে সঙ্গে এই যে সালে আসা প্রশ্নগুলো, ব্রিফ কোশ্চেন গুলান যে উদ্দেশ্য শেষে দেওয়া আছে, সেগুলো অবশ্যই নিজেরা একটু পড়ে নিবা, নিজেরাই পারবা এই ব্রিফ গুলান, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে অসমতার সংজ্ঞা, তারপর সত্তাধীন অসমতা আমরা আলোচনা করেছিলাম, এরপর হচ্ছে অসময় একটা উদাহরণ দাও সত্তাধীন অসমতার। তো এই ব্যাপারগুলো একটু দ্রুত সঙ্গে সঙ্গে আমার সঙ্গে করে নিবা, ঠিক আছে? তাহলে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। ওকে, তো আজকে এ পর্যন্তই তাহলে ক্লাসটা রাখি ভাইয়া এবং আপুরা, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ওকে, তো আজকে পর্যন্তই, আমার একটা নেক্সট ক্লাস আছে, আমি ক্লাসে জয়েন দেবো। আর হ্যাঁ, যাদের একটু পেমেন্টটা বাকি আছে আমি একটু দেখা আজকে মানে লিস্টটা দিয়ে দেবো, যাদের পেমেন্ট বাকি আছে একটু করে দেওয়ার চেষ্টা করবা। অল দ্য বেস্ট, ভালো থাকো, আসসালামু আলাইকুম।